কমন। তাহলে আজকের লেকচার ম্যাটার কি? সিভিল আপিল। তাহলে সিভিল আপিল সম্পর্কে আমরা কি বলছিলাম বলেন তো দেখি। স্যার এখানে দুই একটা প্রশ্ন আছে সিভিল আপিলের মধ্যে, বলেন। স্যার দেখলাম যে আমি স্যার এগুলি তো স্যার ইয়েতে লিখতে হবে, যেভাবে আছে ছাপার হরফে এভাবে লিখতে হবে। এইভাবেই লিখতে হবে। এই যে ধরেন এ পর্যন্ত হলেও সব ছাপার হরফ এগুলি একেবারে এই পর্যন্ত সেম, প্রায় সেম, একই বক্তব্য। ঠিক আছে। তাহলে আপনি যদি এইটাই উত্তরপত্র হয়, তাহলে আপনি একেবারে যে বাম পাশের মার্জিন থেকে লিখবেন অ্যান্সার টু দ্য কোশ্চেন। স্যার এখানে কথা আছে, বলেন। কোনো সময় দেখা যায় যে খাতার মধ্যে লেখা থাকে এইখান থেকে লেখা শুরু করি, তো তাহলে ওখান থেকেই শুরু করবে। তো স্যার এটা যদি নেসারি যদি এটুকু জায়গা থাকে তাহলে, আর এমনকি একটা শব্দ লেখারও যদি জায়গা থাকে ওখান থেকেই শুরু করবেন। যদি না লেখে তাহলে আপনি খাতায় জিরো পাবেন। কারণ কি দেখেন লেখা আছে এখান থেকে উত্তর আরম্ভ করুন, না হলে আপনার উত্তরপত্র বাতিল হবে, লেখা আছে। কারণ কি আপনি তো প্রশ্নপত্রের বিধিমালা মানলেন না। ওটা তো প্রশ্নপত্রের বিধিমালা, আপনাকে এখান থেকে লিখতে বলছে। এর পেছনে কোনো একমত আছে, কোনো কারণ আছে? হ্যাঁ, কারণ না, মানে এটা বিধিমালা, যা আপনি নিয়ম কারণ মাইনে লেখেন কিনা এইটা হলো মেইন। ক্লিয়ার হচ্ছে কথাটা? জি স্যার, এই হলো বিষয়। অনেকেই করে কি পরের পৃষ্ঠেও লেখে না, তারপরের পৃষ্ঠে থেকে আরম্ভ করে। তাহলে এদের খাতা বাতিল হবে নাকি যে খাতায় নাম্বার পাবে? আপনি তো বিধিমালা ফলো করলেন। তাহলে আপনি লিখবেন মার্জিন থেকে অ্যান্সার টু দ্য কোশ্চেন, ক্যাপিটাল লেটার লিখবেন। এটাই স্মল লেটার লিখছে, তো আপনি এই লেখাটা ক্যাপিটাল লেটারে লিখবেন পুরাটা। অ্যান্সার টু দ্য কোশ্চেন, কোশ্চেন নাম্বার তা ক্যাপিটাল লেটার লিখবেন, তারপর আন্ডারলাইন দিবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে ঢাকা লিখবেন। ওই যে ঢাকা থাকলে ঢাকা, প্রশ্ন যে জেলা থাকবে ওই জেলা লিখবেন, তারপরে আন্ডারলাইন দিবেন ক্যাপিটাল লেটার। স্যার আমি এক কাজ করতে পারি? হ্যাঁ, আমি এখানে এটা একটু দেখে দেখে লিখবো, আপনি ভুলগুলি ধরবেন ধরে, এবং আমি কি কতগুলি বিষয় বুঝতেছি না ওগুলো আমি লিখে যাচ্ছি। ওরে না লিখলে কিন্তু জিনিসটা আমার কাছে ক্লিয়ার হতো না। হ্যাঁ, লেখার প্র্যাকটিস এত বেশি পরিমাণে করতে হবে স্যার, মানে এর কোনো উপায় নাই। বললাম কি প্রচুর পরিমাণে লেখার প্র্যাকটিস করতে হবে। আপনি এইটা যদি 35 মিনিটে না লেখা পারেন, তাহলে কিছুতেই আপনি পরীক্ষায় পারবেন, পরীক্ষা পাস করা যাবে। কারণ কি এর সাথে আবার লেজ লাগানো একটা প্রশ্ন আছে। জি স্যার, হ্যাঁ। ওইটার জন্য 10 মিনিট রাখবেন না? মোট সময় তো 520 মিনিট। জি, মোট একটা প্রশ্ন লেখার জন্য 520 মিনিট সময় পাবেন। এটার সাথে তো লেজ লাগানো প্রশ্ন আছে একটা ছোট, ওইটার জন্য 10 মিনিট রাখবেন না? জি। আর তাহলে আর থাকে কত? 35 মিনিট। তাহলে এইটা আপনার লেখা শিখতে হবে 35 মিনিটে। জি। আর তাহলে কি পরিমাণে স্পিডটা দিতে হবে লেখা? যদি আপনি স্পিডটা না দেন তাহলে কিছুতেই তো আপনি। স্যার এখানে যে ডেটগুলি নিয়ে আমার একটা প্রবলেম। ডেটগুলি হলো আপনি বুঝে দিবেন, মামলা পইরা বুঝে দিবেন। এটা একটা প্র্যাকটিক্যাল মামলা, এটা কিন্তু প্রশ্ন না, এটা একটা প্র্যাকটিক্যাল মামলার বিবরণ। সুতরাং এই ডেটগুলো আপনি একদম বুঝে দিবেন। যেমন ডিগ্রি যদি হয়, রায় যদি হয় 10/3/2007। স্যার আমি একটু খেয়াল করেন, এই যে ডেটটা নিয়ে যদি প্রবলেম হয় আপনাকে প্রশ্ন করবো, একটু খেয়াল করেন। যেমন ডিগ্রি যদি হয় 10/3/2007, তাহলে ডিগ্রি সাইন হইব কবে? আরও পরে। এখন এই ডেটটাই যদি দিয়ে দেন তাহলে আপনি 0 পাইলেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি বুঝা পারছেন কিনা? আবার দেখা গেল মামলাটার ভিতরে লেখা আছে 2024, আপনি দিয়ে দিলেন 2007, তাইলে আপনি 0 পাইলেন। যে একজনের মনে করবে যে সে তো গাইড করে আইছে, সে মুখস্থ করে আইছে। সুতরাং এই তারিখগুলো খুব ভালো করে, তারপরে কোর্টের নামগুলো খুব ভালো করে বুঝে দিবে। এখানে একবার লেখা আছে আপিল টেন্ডার নাম্বার, বলে ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার, আবার দেখা যায় ফার্স্ট আপিল নাম্বার। তাহলে টেন্ডার নাম্বার আর আপিল এটা আলাদা কেন স্যার? আলাদা। এটা ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার বলতে কি বুঝি? ওইটা হলো যখনই মামলা ফাইল করা হয়, এখন এটা ওই যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এইটা করে গেছে, এই যে মামলা ফাইলিংয়ের দুর্নীতি কমানোর জন্য। মামলা ফাইলিংয়ের সময় হাইকোর্টে অনেক দুর্নীতি হইত, ওই দুর্নীতিটা কমানোর জন্য
ওই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ফার্স্ট এই টেন্ডার নাম্বারটা চালু করছে। যখনই ফাইল করা হয় তখনই একটা টেন্ডার নাম্বার, ঠিক আছে? তাহলে টেন্ডার নাম্বার আর আপিল নাম্বার এক কথা না, এক কথা না, ভিন্ন জিনিস। দুইটা ভিন্ন জিনিস। এখন কেউ যদি দুটাই এক জিনিস দিয়ে দেয় তারই তো জিরো পাইলে। এটা হলো ফাইলিংয়ের সময় নাম্বার, ঠিক আছে? দেখা গেল নিম্ন আদালতে হাইকোর্টের রেফারেন্সটা দেওয়া দরকার, নিম্ন আদালতে হাইকোর্টের রেফারেন্সটা দেওয়া দরকার, কিন্তু মামলা এখনও হাইকোর্টে উঠেই নেই, কেবল ফাইল করছেন। তখন এই টেন্ডার নাম্বারটাও ডিস্ট্রিক্ট কোর্টে দিলে, মামলার টেন্ডার নাম্বারটাও ডিস্ট্রিক্ট কোর্টে দিলে ডিস্ট্রিক্ট কোর্ট অনেক বিবেচনা করে এবং পার্টির রেমিডি দেয় যে মামলাটা ফাইল তো হয়েছে, শুনানি হবে। ক্লিয়ার আছে কথাটা? এখন কেউ যদি একই নাম্বার দিয়ে দেয় তাহলে তো হইল না, বুঝতে পারছেন? আবার এই যে এখানে দেখেন খালি একটা ঠিকানা দিচ্ছে, স্যার এখানে এগুলি কি লিখতে হবে? লিখে দিবেন, আর এখানে যে এই মামলা অনুযায়ী ঠিকানা লিখে দিবেন, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেসও দিয়ে দিবেন, আসামি তো খারাপ, মামলার আসামিটা খারাপ না, সে প্রেজেন্ট অ্যাড্রেস ঘন ঘন বদলাতে পারে, এই জন্য স্থায়ী অ্যাড্রেসও দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেসও দিবেন, অ্যাড প্রেজেন্ট দিয়ে প্রেজেন্ট অ্যাড্রেসও দিবেন, কিন্তু মামলা অনুযায়ী দিবেন। এগুলি খালি রাখবেন না, কিন্তু আপনার সময় নাই, কিন্তু আপনার সময় নাই, ধরেন 10 মিনিট সময় আছে, তখন আপনি খালি রাখবেন, তখন হলো খালি ফরম্যাটটা বসাই দেওয়া। তবে কোনো মামলায় আপনি ইনকমপ্লিট রাখা পারবেন না। আপনি কম লেখেন কিন্তু কমপ্লিট করা লাগবে। স্যার এখানে লিস্ট অফ পেপারস অ্যান্ড ডকুমেন্টস এখানে 3টা দিচ্ছে, আরও 2টা বাড়াবে, এবং এটা না থাকলে আরও 2টা বাড়াবে, এটা না দিলে তো ইনকমপ্লিট হবে। ধরুন আপনার সময় আছে হাতে মাত্র 10 মিনিট, আর সময় না, তখন আপনি শর্টকাট লিখবেন, কিন্তু কমপ্লিট। শর্টকাট লিখবেন, তখন একটা গ্রাউন্ডস দিবেন, তাতে তো একজনের বুঝবে যে না গ্রাউন্ডস দিচ্ছে, গ্রাউন্ডসের ফোরামটা ঠিক রাখছে, বুঝা গেছে কথাটা? ক্লিয়ার? তার মানে আপনি কিন্তু ইনকমপ্লিট অ্যান্সার করা পারবেন, এইটা বারবার বলতেছি, কারণ মামলা যদি ইনকমপ্লিট হয়, তাহলে কি এফিডেভিট নিবে? এফিডেভিট শাখা মামলা নিবে? শর্ট মামলা কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে লেখেন আপনি।